নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো রাজস্থানের সালওয়াকালা গ্রামের একটা কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। এই সত্য ঘটনায় একজন বাবা আর তার ছেলে মিলে একটা পুরনো আইন বিরুদ্ধ রেওয়াজকে ভাঙার চেষ্টা করেছিলেন। সালওয়াকালা গ্রাম, জেলা যোধপুর, রাজস্থান। 2006 সালে একটা মৃত্যুভোজের সময় প্রথা অনুযায়ী 16 বছরের কিষান আর 12 বছরের অস্মিতার বিয়ে দেওয়া হয় পরলোকগত মানুষের আত্মার শান্তির জন্য। 3 বছর পর অস্মিতার বাবা লালারাম আর তার পরিবার আশা করে আছে অস্মিতার বিদায়ের মুহূর্তের জন্য, কিন্তু কিষানের বাবা কেবলরাম বিদায়ের তারিখ ঠিক করতে ইতস্তত করছেন। বাস্তব হলো, ওনার ছেলে কিষান রাম এখন একজন শিক্ষিত যুবক যে যোধপুরের কলেজে পড়ে। অস্মিতার সঙ্গে হওয়া বাল্যবিবাহকে সে মানতে চায় না। কেন? কারণ সেটা আমার ইচ্ছেতেও হয়নি আর স্মিতার ইচ্ছেতেও না। শুধু এইটুকুনি জেনে রাখ, সারা সমাজের সামনে তুই আর স্মিতা স্বামী আর স্ত্রী। বাবা, যুগটা অনেক বদলে গেছে, আমরা যুগের সঙ্গে কেন চলছি না? কিষান রাম নিজের সিদ্ধান্তে অটল আর তার বাবা কেবলরাম তার মনের কথাটা বোঝেন আর ওকে সমর্থনও করেন। কিন্তু লালারাম আর গোটা গ্রাম চমকে ওঠে। অসম্মান আমি করছি না, আমি তো শুধু এটাই বলতে চাইছিলাম যে এটা পালন করতে চায় পালন করুক, আর যে পালন করতে চায় না তাকে ছেড়ে দেওয়া হোক। তাকে শৃঙ্খলে বাঁধা ঠিক হবে না। যে নিয়মটা এত বছর ধরে চলে আসছে তার তো কোনো একটা কারণ আছে, আর এতে ভুল কিসের? তাহলে নিজের কথা রাখ আর 1 সপ্তাহের মধ্যে বিদায় করিয়ে নে। আর যদি না করিস তাহলে কিন্তু কিচ্ছু ঠিক থাকবে না। লালারাম বাবুর সঙ্গে আমি কথা বলবো, ওনাকে বোঝাবো। শোন রে বাবু, তুই হলি আমাদের বাড়ির জামাই, তাই তোর সঙ্গে এখনো ভালোভাবে কথা বলছি। এই যে তোর জ্ঞানের ভান্ডার না, গিয়ে অন্য কোথাও খুলবি। তুই শুধু আমাকে এটুকু বল যে কবে নিয়ে যাবি তুই নিজের বউকে। লালারাম বাবু, ও তো আপনার মেয়ে, ওকেও তো নিজের ইচ্ছে মতো ওর জীবনটা বাঁচার অধিকার দিন, আর সঙ্গী বাছার। কারণ আমি এই বিয়েটাকে একেবারেই মানি না, আর আপনার মেয়ে কোনোদিনই আমাদের বাড়ির বউ হবে না। এই বাপ বেটা দুজনকেই উপযুক্ত শিক্ষা দিতে হবে। এবার তারপর আমাকে তো বলা হয়েছিল যে 25,000 টাকা জরিমানা দিতে হবে, সেটা সঙ্গে করে এনেছি। লালারাম পয়সা চায় না, ও চায় যে ওর মেয়ের বিদায়টা হয়ে যাক। কিন্তু আমি তো রাজি নই। 6 বছর আগে ওর বাবা আমায় কথা দিয়েছিল, আর আমি আমার মেয়েকে। বাল্য বিবাহ হয়েছিল, আর আইনের চোখে এই বিয়েটা বিয়ে নয়, একটা অপরাধ। আমাদেরকে আইন শেখাচ্ছিস? আইন শেখাচ্ছিস আমাদের? বিয়ে খারিজ করতে চাইছিস তুই? তোদের জরিমানা দিতে হবে পঞ্চায়েতকে, আর তাও 25,000 নয়, 6 লাখ। আমাদের কাছে তো অত টাকা নেই। টাকা তো তোমাকে দিতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। পুলিশের কাছে যেতে পারি তো? এইভাবে সংবিধান পাল্টানো যেতে পারে না। একদম অসম্ভব কথা। এই ধরনের কোনো রকমের ইস্যু নিয়ে আমরা এইভাবে। শুনে রাখ, তোদের পাপ মুক্তির এটাই একমাত্র উপায়। এতে সই করো কেবলরাম। আমরা কোনো রকম কাগজে সই করব না। এ দিয়ে তো আমাদের সম্মান ফিরে আসবে না। আমার মেয়ে তো শেষ হয়ে গেল, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। শুনে রাখ, তুই আর তোর এই শহর ফেরত ছেলে পঞ্চায়েত প্রধানের এই জুতোগুলো মাথায় নিয়ে সারা গ্রামের কাছে ক্ষমা চাইবি। নিয়ম ভাঙার শাস্তি এবার শুরু হলো। এটা তো আমরা কখনোই করব না, আপনাদের যা খুশি করুন। লালারাম বাবু, স্মিতা আপনার মেয়ে, ওকে বোঝা ভেবে এভাবে জলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। এখনো খুব দেরি হয়নি, ওকে পড়ান, ওকে যোগ্য করে তুলুন। আপনারা আমাদের মেরে ফেলতে পারেন, কিন্তু জোর করে কিছু করাতে পারবেন না। সবাইকে বলছি, সরে যাও, সরে যাও। ও আর ওর ছেলে দুজনে মিলে আমাদের প্রাচীন নিয়ম ভেঙে আমাদের সমাজের প্রভূত ক্ষতি করেছে। এটা মহাপাপ থেকে কোনো অংশে কম নয়। আমি পঞ্চায়েত প্রধান হয়ে আর পঞ্চায়েতের মতামত নিয়ে ওকে আর ওর ছেলেকে এবং পরিবারের সমস্ত সদস্যকে বহিষ্কার করছি।
আজ থেকে এদের ধোপা নাপিত বন্ধ। আজ থেকে তোমরা আমাদের গ্রামের নয়, আর আমাদের জাতেরও নয়। আপনি যেটা করছেন সেটা বেআইনি। এই দেশের সংবিধানের বিরুদ্ধাচরণ করছেন আপনি। এই ঘোষণার কোনো মানে হয় না। আরে এই শহুরে ছোকরা, আমিও দেখতে চাই কার এত ক্ষমতা আছে যে আমাদের সিদ্ধান্তকে বদলাবে। গ্রামের একটা লোকও এগিয়ে আসবে না তোমাদের সাহায্য করার জন্যে। খিদে তেষ্টায় যখন কাতরাবে তখন আইন আর সংবিধানটাকে ধুয়ে জল খেও। চলো। এরপরে কি করবে ভাবছো? মহেশের মায়েতে ভাবার কি আছে? যেটা ঠিক সেটাই করব। জিজ্ঞেস করতে পারি, এত কিছু হবার পর এখন কোনটা ভুল কোনটা ঠিক? আচ্ছা বলো তো, এত জেদ করার কি দরকার ছিল? একদিন তো তোকে সংসার করতেই হবে। গ্রামের মধ্যে সবথেকে ভালো মেয়ে ওই স্মিতা। তুই সুখে থাকতিস ওর সাথে, আর আমরাও, আর বেঁচেও থাকতাম। কিন্তু না, তুই 2-4খানা বই পড়ে নিয়েছিস আর এখানে বিপ্লব করার চেষ্টা করছিস। আমি জিজ্ঞেস করছি, কি ক্ষতি হতো তোর যদি ওই মেয়েটাকে তুই বাড়িতে আনতিস? কিন্তু না, বসে বসে সব নষ্ট করে দিলি, সব নষ্ট করে দিলি। উঠতে দাও আমাদের। কোনো প্রশ্নই ওঠে না। এটা সরকারি প্রপার্টি। আরে তো সরকার আমার পকেটে, যেটা কি আন আর বাসে উঠে দেখা। আরে ভাই কি হয়েছে? বেকার চেঁচাচ্ছ কেন? এরা দুজন বাসে উঠবে না, পঞ্চায়েতের হুকুম আছে। হুকুম নয়, দাদাগিরি। কন্ডাক্টর আমাদের বাসে উঠতে দিন। আরে ওর সঙ্গে কি কথা বলছিস? আমার সঙ্গে বল। ও বললেই কি উঠতে দেবো নাকি বাসে? আরে ভাই আর চেঁচাস না, আরো প্যাসেঞ্জার আছে। আরে সব প্যাসেঞ্জারকে নিয়ে যাও, ওদের উঠতে দেবো না। আচ্ছা আটকে দেখাও, যা করার করে নাও। চলো দাদা। এই আরে দেখ ভাই, সরকারি বাস সবাইকার জন্য, কেউ এভাবে কাউকে আটকাতে পারে না। আরে আমাদের গ্রামের জন্যই তো চলে। কিন্তু চালায় তো সরকারি, তাই না? তোদের গ্রামের ঝঞ্ঝাট তোদের গ্রামেই রাখ, আমাদের বাসে এইসব চলবে না। আর বেশি রংবাজি করলে না এই বাসই যাবে না। আর এ ভাই নিচে নাম তো। স্কুলের কোনো ছেলেই আমার সঙ্গে কথা বলে না। তুই স্কুলে কথা বলতে যাস না পড়াশোনা করতে? দেখ, সব কিছুকে এত গুরুত্ব দেওয়া ভালো নয়। পড়াশোনায় মন দে। পুরোপুরি বহিষ্কার করে দিয়েছে। আজ না দুধ কিনতে পেরেছি না সবজি। এভাবে কতদিন চলবে? ওদের বহিষ্কার করে দিলে আমাদের স্মিতার পোড়া কপাল জোড়া লাগবে কি? ওর যে কি হবে? অন্য কারোর সাথে তো বিয়েও দিতে পারবো না। গোটা সমাজের সামনে তো বিয়ে হয়েছে ওর। সারা জীবন ওকে এখানেই পড়ে থাকবে। এখনো বলছি কেবলরাম বাবু যে আমি সবকিছু ভুলতে রাজি আছি, শুধু কিষানকে বুঝিয়ে বলুন। কিষান আপনাকে যে কথাটা বলেছে সেটা বোঝবার চেষ্টা করুন। ও কি দেবদূত নাকি? এবার দেখবেন ওকে কিভাবে শুলে চড়াই। মরার জন্য ভিক্ষে চাইবে, ভিক্ষে।
পঞ্চায়েতের বহিষ্কারের হুকুম কেবলরাম আর তার ছেলে কিষানরাম আর তাদের পরিবারের বেঁচে থাকা দুর্বিষহ করে তুলেছিল। দিনের পর দিন সমস্যার পাহাড় বেড়েই চলেছিল। অন্যদিকে লালারাম আর গ্রামের মানুষরা এই পরিবারটাকে সমস্যার চোরাবালিতে ডুবিয়ে দিতে চাইছিল। অবশেষে এই সম্পূর্ণ বেআইনি আর স্বেচ্ছাচারিতার পরিস্থিতিতে কেবলরাম আর তার ছেলে কিষানরাম দেশের আসল আইনের দরজায় কড়া নাড়ল। আপনি পুলিশের কাছ থেকে কি আশা করেন যখন আপনার পঞ্চায়েতই আপনাকে বহিষ্কৃত করেছে? কিন্তু স্যার বহিষ্কার করাটা তো বেআইনি। আমাদের বাঁচা মুশকিল হয়ে গেছে স্যার। তাহলে সেটা সহজ করে নিলেই হয়। যাও, লালারামের কাছে গিয়ে ক্ষমা চাও, আর প্রথম শুভক্ষণেই বৌমার বিদায়ী করিয়ে নিয়ে এসো। দারোগাবাবু, আমরা ওদের বিরুদ্ধে রিপোর্ট লেখাতে এসেছি। ওরা যেটা করছে অন্যায় করছে, আর আপনি ওদের কাছে ক্ষমা চাইতে বলছেন, ওদেরই কথা মেনে নিতে বলছেন। কেবলরাম, পুলিশ কখনোই সামাজিক স্পর্শকাতর বিষয়ে নাক গলাবে না, কিন্তু হ্যাঁ, যদি কোনো অপরাধ হয় তাহলে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেট করব, ঠিক আছে? আর স্যার আমাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা অপরাধ নয় তো কি? তাহলে লালারামের সঙ্গে যেটা হচ্ছে সেটা কি অপরাধ নয়? আরে ওর মেয়ে স্মিতাকে তুই বিয়ে করেছিলিস, তুই ঠকাচ্ছিস। বিয়েটা তো আর জোর করে হয়নি। কি কেবলরাম, তোমার তো পুরো সম্মতি ছিল, তাই না? তাহলে দোষটা এখন কার? আজ হতে তোমাদেরই তো ভাড়া উচিত। দেখো ভাই কেবলরাম, খুব সহজ একটা কথা বলি, তোমরা দুজনেই একই সমাজের লোক, আর সেই সমাজে যদি থাকতে হয় তাহলে তার নিয়ম কানুনগুলো তো মানতে হবে, নাকি হবে না? আর যদি বিপ্লবী হয়ে হিরো সাজতে হয় তাহলে হয় ভুগতে হবে, না হলে নিজেই বুঝে নাও। এখন এই লালারাম আরও এগিয়ে যাবে, আমাদের ক্ষতি করার জন্য যা খুশি করবে। আমি ভাবছিলাম বাবা যে কোর্টে গিয়ে অভিযোগ জানাই, যোধপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাই। চলো। দারোগাবাবু তো আমাদের ভাগিয়ে দিলেন, আর ডিএম সাহেব আমাদের কথা শুনবেনই বা কেন? চেষ্টা করে দেখি না বাবা, যদি ডিএম স্যার আমাদের কথা না শোনেন তাহলে আমরা অন্য কোথাও যাব। কোনো না কোনো দরজা আমাদের জন্য নিশ্চয়ই খুলবে বাবা। আর আমরা তো ভুল করছি না, ভয় পাওয়ার কোনো কারণই নেই। থানাতে আপনাদের কমপ্লেন নেব না বলেছে? হ্যাঁ স্যার, ওখানকার ইন্সপেক্টর আমাদেরই সমাজের, উনি খাপের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন না। ওকে যেতেই হবে। এই দেশে আইনের সিদ্ধান্ত শুধু আইনই নিতে পারে, এই খাপ টাপ সব গুন্ডাগিরি। ডিএম সাহেব আমরা সেরকমই শুনেছিলাম, কিন্তু এখন তো দেখছি সবই উল্টো। দেখুন, আমি ওই থানায় একটা লিখিত অর্ডার পাঠিয়ে দিচ্ছি যে আপনাদের অভিযোগ নথিভুক্ত করুক। আমার অর্ডার আজকেই ওখানে পৌঁছে যাবে, আর আপনারা কালকেই সকালে থানায় গিয়ে রিপোর্টটা লিখিয়ে আসবেন। ইন্সপেক্টরকে আপনাদের কমপ্লেন নিতেই হবে। সোজা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে গেছে ও। ডিএম সাহেব অর্ডার দিয়েছেন যে চার্জেস আইপিসি ধারা 384, 386, 394, 327, 341, 323, 506 আর 147 ধারা অনুযায়ী কেস ফাইল হবে। এই ব্যাপারটা গ্রামের একদম ভিতরকার কথা, আর আমরা যদি এর মধ্যে নাক গলাই তাহলে আমাদের গর্দানটাই চলে যাবে। স্যার, ওই বাপ ছেলে বাইরে বসে আছে, বসে থাকতে দাও। একে তো আমাকে আর আমার মেয়েটাকেও ঠকিয়েছে, তার উপরে ডিএম সাহেবকে গিয়েও কান ভরেছে, আর এখন আমাদের বিরুদ্ধে পুলিশে ডায়েরি করে এসেছে। আমাদের কিছু করার নেই। দেখুন, আমাদের মামলা দায়ের তো করতেই হবে। আমি ডিএম সাহেবের অর্ডার তো অমান্য করতে পারি না, আর যে যে চার্জ ডিএম সাহেব লিখে পাঠিয়েছেন সেগুলো তো মানে ভয়ঙ্কর সব। আপনি কি আমাদের ওপর সব চার্জই লাগাবেন না? খুব বেশি হলে 386 আর 394 সরিয়ে দিতে পারবো। তাছাড়াও 6টা ভয়ঙ্কর চার্জেস আছে, 10-15 বছরের জেল তো হবেই। আর আমার কথা যদি শোনেন তো আপনারা যে কোনোভাবে এই কিষানরাম আর কেবলরামকে সামলে নিন।
ওদের সামলানোর কি আছে? এবার ওদের শায়েস্তা করতে হবে, ওদের এমন শিক্ষা দিতে হবে ওরা সারা জীবন মনে রাখবে। কিন্তু একটু বুঝে শুনে। এখন কি বুঝবো আর কি বা শুনবো ইন্সপেক্টর সাহেব? আমাদের তো কোথাও মুখ দেখানোর জোর রাখেনি ওই বাপ বেটায়। বেটারা নিয়ম ভাঙলো আর বহিষ্কারের পর ওদের মুখ এখনো দেখতে হচ্ছে। এমন একটা কিছু করুন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আর যদি সত্যি এমন কিছু হয় তাহলে আমরা বাধ্য হব অ্যাকশন নিতে। আর সত্যি বলতে কি, নিজেদের লোককেই গ্রেপ্তার করা, মারধর বন্ধ করে দেওয়া, এসব করতে আমার সত্যিই খুব খারাপ লাগবে। আমরা এফআইআর দায়ের করব। থ্যাংক ইউ স্যার। আর এতে কারুর কোনো কিছুই হবে না কিষণরাম, কেস চাপা পড়ে যাবে আর তার তলায় তুমিও চাপা পড়বে। স্যার আপনি এখনই এরকম কেন বলছেন? কারণ তুমিও আমাদেরই সমাজের লোক। নিজের মনে করেই বলছি, জাত আমাদের দেশের একটা সবচেয়ে বড় সত্য, বুঝলে? জাত এমন এক স্তম্ভ যার ওপর সরকার দাঁড়িয়ে আছে। তাই জাত নিয়ে খেলা করো না, চুপচাপ গিয়ে মিটমাট করে নাও। আইন আর সরকারকে এর মধ্যে এনো না। স্যার মিটমাট আলাদা জিনিস, আর জোর জবরদস্তি ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো অন্য জিনিস। খুব ইচ্ছার গুরু ঠাকুর দেখছি তুই। ঠিক আছে, নিয়ে নিয়েছি তোর কমপ্লেন, এবার যা। আমিও দেখব তোর ইচ্ছা তোকে কত দূর টেনে নিয়ে যায় আর কি কি দেখায়। বাবা, আমাদের রোজগার তো ঠিকঠাকই আছে আর সংসারও তো চলে যাচ্ছে। আমার চাকরিও ঠিকঠাকই চলছে। তুমি যা করতে চাও করে ফেলো। তোরা দুজন যখন বলছিস তবে ঠিক আছে, তাই হবে। এবার তো পুলিশেও ডায়েরি করেছো, এই তামাশাতে ওরাও এবার যোগ দেবে। কিন্তু একটা কথাও তোমার দিক থেকে কেউ বলবে না, দেখে নিও। আমি জেদ করছি না দাদা। যদি আমি কোনো জিনিসে রাজি না থাকি তাহলে সেটা অন্য কেউ আমাকে দিয়ে করাতে পারে না। আমরা তো কোনো বেআইনি কাজ করিনি, কোনো অপরাধও করিনি, শুধু এই নিয়মটা মানতে অস্বীকার করেছি। আর যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি ছোট ছিলাম, আমি কিছুই বুঝতাম না। দাদা, স্মিতার জন্য ভীষণ দুঃখ হয়, কিন্তু এই সমস্যার সমাধান নেই আমার কাছে। সত্যি কোনো সমাধান নেই। একবিংশ শতকেও আমাদের দেশে বাল্যবিবাহের প্রথা রম করে চলছে। 2011 সালে ভারতে 44% বিয়ের কনের বয়স 18 বছরের কম ছিল, আর তার মধ্যে 18% মেয়ের বয়স 15 বছরের কম ছিল। 20 বছর আগের থেকে এই সংখ্যাটা অনেক কম, কিন্তু তবুও যথেষ্ট বেশি। আর সবচেয়ে বেশি বাল্যবিবাহের কেস রাজস্থানেই ঘটে। কিন্তু গত কয়েক বছরে, বিশেষ করে ইন্টারনেট আর আরটিআই আসার পর, অনেক রাজস্থানী ছেলে আর মেয়েরা সাবালক হয়ে যাওয়ার পরে বাল্যকালে হওয়া বিয়েকে অস্বীকার করতে চাইছে। অনেক যুবক যুবতী আজকাল এই প্রথার বিরুদ্ধে যাচ্ছে, আইনের কাছে নিজেদের মৌলিক অধিকারের জন্য দাবি জানাচ্ছে। কিন্তু খুবই দুঃখের কথা হলো যে এর মধ্যে বেশিরভাগ কেসে বহু বছর চলে, আর এটা তরুণ ছেলে মেয়েদের কাছে একটা পরাজয়ের সমান। যদি কথা শুনতে তাহলে এইরকম দিন আর দেখতে হতো না। আচ্ছা আসি, ধন্যবাদ ভাই। এই পরিবারটা শুধু আমাদের সালভা কলাকে অপমান করেনি, বরং এরা আমাদের সমাজের অপরাধী। এদের শুধু আমাদের গ্রাম থেকেই নয়, বরং আশেপাশের সমস্ত খাপ থেকে বহিষ্কার করতে হবে। এই জেলার মধ্যে 21টা পঞ্চায়েতকেই খবর পাঠানো হোক, আর একটা খাপ মহাসভার আয়োজন করা হোক। আমি প্রধানের সঙ্গে একমত। কেবলরাম আর তার ছেলে কিষাণ রাম আর ওদের পরিবারের সবাইকে অবশ্যই শাস্তি পেতে হবে। খাপ মহাসভার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 13 আর 14 জুন ডাকা হবে খাপ মহাসভা। 5 জন করে দুটো দল তৈরি হবে। এই দুটো দল আশেপাশের সমস্ত গ্রামগুলোতে গিয়ে ঘোষণা করবে, খাপ মহাসভার খবর আগুনের মতো ছড়িয়ে পড়া চাই।
বাবা 13 আর 14 জুন খাপ মহাসভা ডেকেছে। ওরা কিন্তু আমাদের মেরেও ফেলতে পারে স্যার। নিশ্চয়ই পারে, আর এই জন্যই আমি বলেছিলাম যে মিটমাট করে নাও, কিন্তু না, মাথায় তখন ইচ্ছার ভূত চেপেছিল। দেখো কেবলরাম, পড়াশুনো করা হয় চাকরি পাবার জন্য, কিন্তু তোর ছেলে তো লিডারগিরি করতে লেগেছে। যদি সমাজ কল্যাণের কথা বলতো তাহলে হয়তো কোনো মন্ত্রীতন্ত্রীও হতে পারত, কিন্তু না, ওর কলেজের ডিগ্রি ওর মাথা এতটাই ঘুরিয়ে দিয়েছে যে ও সিধে নিজের জাতের গলা টিপে ধরেছে। আর শ্রীমান বিএড কি পেলে? আজ দেখো তোমার সারা পরিবারের কোমর ভেঙে পড়েছে। স্যার, এটা তো আমাদের অধিকার যে আপনি আমাদের প্রোটেকশন দেবেন। আর তোমার কর্তব্য ছিল সমাজের সম্মানটা রাখা, নিজের কৃতকর্মে লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া। যদি এই কর্তব্য তুমি করতে তবেই তোমার কথা শুনতাম। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদের সুরক্ষার জন্য আমরা কিছুই করব না, বুঝেছ? আমরা কিছুই করব না। খাপ মহাসভা আমাদের কাছে দিল্লির পার্লামেন্টের সমান, হয়তো তার থেকেও বড়। আর সেখানে নেওয়া সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কিষাণ রাম, শাস্তির জন্য তৈরি হয়ে যাও, আর তোমার কৃতকর্মের শাস্তি তোমার সারা পরিবার ভুগবে, দেখে নিও। কেবলরাম আর তার পরিবার প্রতি মুহূর্তে মৃত্যুকে সঙ্গী করে চলছে। সালওয়াকালা গ্রামের খাপ আশপাশের 21টা খাপের মহাসভা ডেকেছিল, যেটা 13 আর 14 জুন 2012-তে হওয়ার কথা ছিল। এই মহাসভার একটাই আলোচ্য বিষয়, কেবলরাম আর তার পরিবারের ওই 21টি গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা, আর ওই পরিবারের জীবন যতটা সম্ভব ততটা কষ্টকর করে দেওয়া। আপনি বলুন ডিএম সাহেব, এবার আমরা কি করব? গ্রাম পঞ্চায়েত এরকম সিদ্ধান্ত কি করে নেয়, আর পুলিশ এসব শুনেও চুপ করে চুপ করে নেই স্যার। ইন্সপেক্টর তো বলছে সব ভুলই আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, মিটমাট করে নেওয়া উচিত। এবারে কেসটাকে আমার নিজের মতো হ্যান্ডেল করব, আপনারা চিন্তা করবেন না। আমি আপনাদের জন্য পাবলিক প্রসিকিউটরের ব্যবস্থা করব, যে এই কেসটা লড়বে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, অ্যাডভোকেট অজয় সিং রাঠোর বলছি। আমার ক্লায়েন্ট কেবলরাম আর কিষাণ রাম ভয় পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতের লোকেরা ওদের মেরে ফেলতে পারে। আপনার কাছে অনুরোধ যে আপনি ওদের পুলিশ প্রোটেকশন দিন। কি ব্যাপার নিয়ে ভয় পাচ্ছে আপনার ক্লায়েন্টরা? সালভাকালা গ্রামে খাপ মহাসভা ডাকা হচ্ছে, পুরো গ্রাম এই নিয়ে উত্তপ্ত হয়ে আছে। আশা করি এই ব্যাপারে আপনি সবকিছুই জানেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সবকিছুই জানি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সবকিছুই সামলে নেব, কোনো গোলমাল হবে না। জয় হিন্দ। আপনারা একদম ভাববেন না, আপনাদের পুরো প্রোটেকশন দেওয়া হবে, কিচ্ছু হবে না। এসব কি হচ্ছে ইন্সপেক্টর? মহাসভা তো ক্যান্সেল হয়ইনি, ওদিকে আমার ক্লায়েন্টরাও এখনো পুলিশ প্রোটেকশন পায়নি। দুদিন আগেই আপনি আশ্বস্ত করেছিলেন। আশ্বস্ত করেছিলাম যে কোনো অন্যায় হতে দেব না। আর খাপ মহাসভা কোনো গুন্ডাদের আখড়া নয় উকিলবাবু, ওটা আমাদের সমাজের সম্মান। আর যার মনে পাপ আছে সেই ভয় পায় একে। আর এমনিতেও জাত আর খাপের ব্যাপারগুলোতে না, খাকি, খাদি আর কালো কোট, এই তিনজনকে দূরে থাকতে হয়। এই মহাসভায় যেটা হতে চলেছে সেটা বেআইনি। সরকার আইন বানায় আর আমাদের খাপ সরকারকে বানায়। আপনি কি বলছেন উকিলবাবু? আপনি আর আমি মিলে সর্বশক্তি লাগিয়ে দিলেও এই মহাসভা বন্ধ করা যাবে না, আর সেই সিদ্ধান্তও বদলাবে না যেটা কিষাণ রাম আর কেবল রামকে পিষে মারবে। আরে আপনি বলছেনটা কি? এটা 2012, মধ্যযুগের বর্বরতা নয়। অ্যাডভোকেট সাহেব, জাতের ব্যাপারে যুগের কোনো গুরুত্বই নেই। আর আপনি এটা ভাববেন না যে আমি কোনো অশিক্ষিত লোক, আমি সেন্সেবল কথা বলছি। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 1929 সালে পাশ হয়েছিল, আর আজ থেকে 6 বছর আগে, তার মানে 2006 সালে এটাকে আরো শক্ত করা হয়। আর তাতে লাভ কি হলো?
জিরো। বাল্যবিবাহ তো সেই আগের মতোই হয়ে চলেছে, যেমন আমাদের স্মিতার কিষাণ রামের হয়েছিল। এই প্রথা হয়ে আসছে আর হবেও। এই রকমটা হয়ে আসছে আর হতে থাকবে শুধু এই জন্যেই যে আপনার মতো লোকেরা খাপকে সাহায্য করছে। ওরা দেশের আইন শৃঙ্খলা ভাঙছে আর আপনারা ওদের সাহায্য করছেন। বা অ্যাডভোকেট সাহেব, বা শেষকালে সব দোষই পুলিশের। আপনি চাইলে আপনার 10টা আঙুলই আমাদের দিকে তুলতে পারেন উকিল সাহেব, কিন্তু আমরা চুপ করেই থাকব। আর যদি আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিই, তাহলে সেই প্রশ্নগুলোকে সম্মান কে দেবে স্যার? কাকা, সব গ্রামেই খবর ছড়িয়ে দিয়েছি আর সব পঞ্চায়েতকেই নিমন্ত্রণ করা হয়েছে, আর তারা আসবেও বলেছেন। 13 আর 14 জুন এই গ্রাম পুরো জ্বলে উঠবে। খুব ভালো। এবারে আমাদের গ্রামের এই জঞ্জাল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সমাজের সম্মানও বহাল থাকবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। খুব ভালো। এবার তো মেনে নাও, কিছুই তো বিগড়ইনি এখনো। ছেলেটা তো জেদি, বাপটাও একই রকম। বাবা, আমি এটা জানি যে যা কিছু হচ্ছে আমার জন্যই হচ্ছে, কিন্তু আমায় বিশ্বাস করো বাবা, আমি এটা কখনো চাইনি যে তোমাদেরকে কোনো বিপদের মধ্যে ফেলবো। আরে এ কথা মনেও আনিস না বাবা। আমার চিন্তাটাই পাল্টে গেছে। কলেজে নতুন পৃথিবী দেখেছিলাম, ইতিহাস পড়লাম, জানলাম, আর তারপর বুঝলাম যে আমরা সবাই চোখ কান নাক মুখ সব বন্ধ করে বেঁচে থাকি। আমাদের চোখের সামনে এত ভুল কাজ হচ্ছে, আমরা সেটা দেখেও দেখি না, উপরন্তু সেটাকে সায় দিই। বাবা, আমি জানি না যে কলেজে তুই কি পড়েছিস, কিন্তু আমি এটা জানি যে কলেজে পড়া সব ছেলেই তোর মতো গভীরভাবে ভাবে না। তুই যা অনুভব করেছিস সেটা অনেক বড় কথা, আর তুই যেটা ঠিক করেছিস, অন্যায় নিয়মের বিরুদ্ধে লড়া, সেটা আমার চোখ খুলে দিয়েছে। আর আমি এটা নিজে বুঝতে পেরেছি যে তোর বিয়েটা দিয়ে আমি খুব বড় ভুল করেছিলাম। আমি জানি না এই নিয়ম আরও কত ছেলে মেয়ের জীবন নষ্ট করে দেবে। বাবা, লালারামবাবু আমাদেরকে বিশ্বাসঘাতক বলছেন, শুনে ভীষণ খারাপ লাগছে, কিন্তু স্মিতার ব্যাপারে আমি সত্যিই চিন্তা করি। ভগবান ওকেও শক্তি দিন যাতে ও নিজের ইচ্ছেটাও বলতে পারে। আর যদি আমার কথা বলিস, তাহলে কোনো প্রশ্নই নেই পিছিয়ে যাওয়ার। আমি নিচু হব না, লড়ব। মাননীয় মন্ত্রী মহাশয়, আমি আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে অবগত করাতে চাই, যেটা যোধপুর জেলার সালভাকালা গ্রামে ঘটে চলেছে। এই বিষয়টি কেবলরাম নামে এক ব্যক্তি আর তার ছেলে কিষাণ রামের সঙ্গে সম্পর্কিত, যারা সালভাকালা গ্রামেই থাকেন। এই গ্রামের পঞ্চায়েত খাপ মহাসভা ডেকেছে। তারিখটা ছিল 6 জুন 2012, আর খাপ মহাসভা 13 আর 14 জুন হওয়ার কথা ছিল। কেবলরাম আর কিষাণ রাম তাদের অ্যাডভোকেটের সাহায্যে রাজ্যের শীর্ষ আধিকারিকের কাছে একটা আবেদন করলো, যাতে উনি এই ব্যাপারে হস্তক্ষেপ করেন, তাদের রক্ষা করেন আর তাদের ন্যায় দেন। কিন্তু ওই শীর্ষকর্তার অফিস থেকে কোনো উত্তর এলো না। মনে হচ্ছিল যেন মামলা এবার হাতের বাইরে চলে যাবে। ইওর অনার, আমি যে রিট পিটিশন ফাইল করেছি সেটাকে ম্যাটার অফ আর্জেন্ট নোটিশ হিসেবে অ্যাকসেপ্ট করুন।
এতে আমি সেই সমস্ত তথ্য দিয়েছি যেগুলো সালভাকালা গ্রামে ঘটেছে বা ঘটতে চলেছে। স্যার, এই মামলাটা হলো এই গ্রামেরই এক ব্যক্তি কিষণ রামের, যিনি বাল্যবিবাহ প্রথার বিরোধিতা করেছেন, যেটা ওর আর লালারাম বাবুর মেয়ে স্মিতার মধ্যে হয়েছিল। তখন কিষণের বয়স 16 আর স্মিতার বয়স ছিল 12। এখন কিষণ এই বিয়েটা খারিজ করতে চান। এর বিরুদ্ধে মেয়ের বাবা লালারাম আর গ্রাম পঞ্চায়েত কিষণ রাম, ওর বাবা কেবল রাম এবং পুরো পরিবারের বিরুদ্ধে বহিষ্কারের ফতোয়া জারি করেছে। ইয়োর অনার, এখন পঞ্চায়েত 13 আর 14 জুন 21খানা গ্রামের খাপ মহাসভার আয়োজন করেছে, যাতে কিষণ রাম আর তার পুরো পরিবারের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর ফতোয়া জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়োর অনার, যে কোনো পরিবারকে সামাজিকভাবে ভয় দেখানো বা বয়কট করা পুরোপুরিভাবে বেআইনি এবং অসাংবিধানিক। কিষণ রামের পরিবারের প্রাণ সংশয় হতে পারে। মহামান্য আদালতের কাছে অনুরোধ যেন এ নিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হয়। এই আদালত অ্যাডভোকেট রাঠোরের রিট পিটিশনকে মঞ্জুর করছে আর এই বিষয়টার খুব তাড়াতাড়ি সমাধান চাইছে, আর সরকারি উকিল পক্ষকে আদেশ দিচ্ছে যে উনি যেন এই বিষয়টা তাড়াতাড়ি সমাধান করেন। এই কেসের মূল অভিযুক্ত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠারাম, দৌলত রাম, হরিপ্রসাদ রাম, পুষ্কর রাম আর গোবিন্দ রাম, তার সাথে মেয়ের বাবা লালারামও সমানভাবে অভিযুক্ত। তাদের সবাইকে জানানো হচ্ছে যে 13 এবং 14 জুন আয়োজিত খাপ মহাসভা সম্পূর্ণ বেআইনি, আর যদি সেটা হয় তাহলে পুলিশ এদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং ওই খাপ মহাসভা বন্ধ করে দেওয়া হবে। তার সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টকে এই আদেশ দেওয়া হচ্ছে যে কিষণ রাম এবং তার পরিবারকে পুলিশ প্রোটেকশন দেওয়া হোক। লড়াই এখনো শেষ হয়নি বাবা, এখনো অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ বাবা, কিন্তু আমরা থেমে যাব না, হারও মানব না, লড়ে যাব। খাপের মহাসভা হলো না। 13 আর 14 জুন 2012-তে কিষণ রাম আর তার পরিবারকে পুরো পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। এখন সালওয়াকালার পঞ্চায়েতের বিরুদ্ধে কেবল রাম আর কিষণ রাম যোধপুর হাইকোর্টে প্রত্যয়ের সঙ্গে কেস লড়ছে। আইন অনেক কিছুই বলে থাকে, কিন্তু বাস্তব তার চেয়ে অনেক দূরে। আসল বাস্তব হলো যে আমাদের দেশের হাজার হাজার গ্রামে পঞ্চায়েত রাজের বদলে গুন্ডারাজ চলছে। এই খাপ কালচার আমাদের দেশের গ্রামগুলোকে বিকশিত করার বদলে 200 বছর পিছিয়ে নিয়ে যাচ্ছে। পঞ্চায়েতের কাজ হলো সরকারি স্কিমগুলোকে গ্রামের লোকের কাছে পৌঁছে দেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন আর ল অ্যান্ড অর্ডারের উপর পুরোপুরি ফোকাস করা। কিন্তু অপ্রিয় সত্য হলো যে অনেক খাপ দেশের আইন ভঙ্গ করে চলেছে। নিজেদের তরফ থেকে অকারণ, সংকীর্ণ আর বেশিরভাগ নিষ্ঠুর ধরনের ফরমান আর ফতোয়া জারি করে থাকে। সেটা অনার কিলিং হোক বা বাল্য বিবাহ, একের পর এক নিষ্ঠুর আর বিপজ্জনক রীতিকে বাঁচিয়ে রাখা হচ্ছে। বেশিরভাগ সময় এই খাপের সমস্ত এনার্জি মহিলাদের দমিয়ে রাখার জন্য হয়। মেয়েদের জিন্স পরায় নিষেধাজ্ঞা, মোবাইল ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা, হাই স্কুলে যাওয়ায় নিষেধাজ্ঞা। আর এই সমস্ত মেয়েরা আপনার আর আমার ঘরের মেয়ের মতোই, আধুনিক ভারতবর্ষের মেয়ে। প্রতিদিন, এমনকি এই মুহূর্তেও সারা দেশে না জানি কত গ্রামীণ নাগরিক এই অত্যাচারীদের সামনে আত্মসমর্পণ করছে। বহিষ্কার, হিংসা, এমনকি মৃত্যুও বিনা প্রতিবাদে মেনে নিচ্ছে। এই খাপ নাগরিকদের আতঙ্কিত করে, দেশের সংবিধানকে অস্বীকার করে। আর এই দুটো কারণে আমাদের মতে এরা কোনো অ্যান্টি ন্যাশনাল সন্ত্রাসবাদী দলের থেকে কম নয়। খাপেরা এত সাহস পায় কোথা থেকে? প্রতিটা অঞ্চল থেকে নির্বাচিত নেতা আছে, এমএলএ, এমপি আছে, কিন্তু তবুও এই গ্রামীণ গুন্ডামি সকলের সামনে ঘটছে। আমরা কি এমএলএ আর এমপিদের কাছে এই সমাজ বিরোধীদের নামে নালিশ করতে পারি? আমরা কি তাদের অনুরোধ করতে পারি নীরবতা ভাঙার জন্যে আর এগিয়ে এসে এই সমস্ত উন্নয়ন বিরোধীদের শায়েস্তা করার জন্যে? একটা বিখ্যাত কবিতা আছে, হাজারো জবাবো সে আচ্ছি হামারি খামোশি, না জানে কিতনে সওয়ালো কি আবরু রাখে। আমরা এটা জানি না যে কবি এই কবিতা কিসের পরিপ্রেক্ষিতে লিখেছিলেন, কিন্তু এটা অবশ্যই জানি যে এই পংক্তিগুলো আমাদের সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়ার জন্য প্রযোজ্য নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন এপিসোড নিয়ে।